morning everyone. প্রীতম, তো আজকে আমরা যেটা করব আজকে আমরা ম্যাগনেটিক সার্কিটের কিছু প্রবলেম করব। আমি নেক্সট তোমাদেরকে আরো একটা পিডিএফ দিয়েছিলাম, মোর অন ম্যাগনেটিক সার্কিট পার্ট 2। ওখান থেকে আমরা 4টে অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক করব। এবং এছাড়াও তোমাদের আরো এর আগে 2টো পিডিএফ দিয়েছি, তো সেই পিডিএফ থেকে যা অঙ্ক আছে এই 4টে অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই 4টে যদি তোমরা অঙ্ক করো তাহলে এর আগে যে পিডিএফ দিয়েছি বা এর আগে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা পিডিএফে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা ম্যাগনেটিক সার্কিটের কিছু প্রবলেম করব। আগের দিন যখন আমি ম্যাগনেটিক সার্কিট পড়াচ্ছিলাম তখন থিওরি পড়াতে সমস্ত জিনিসের সমস্ত ফর্মুলা বলে দিয়েছিলাম, একটা দুটো করে ফর্মুলা বলেছিলাম প্রত্যেকটার। তো আজকে সেগুলোরই অ্যাপ্লিকেশন করব অঙ্কের মাধ্যমে, ঠিক আছে? তো আজকে আমি কোথা থেকে অঙ্ক করাবো এই পিডিএফটা থেকে। পিডিএফটার নাম ছিল মোর অন ম্যাগনেটিক সার্কিট পার্ট 2। এই পিডিএফ থেকে আমি আজকে অঙ্ক করাবো, মোর অন ম্যাগনেটিক সার্কিট পার্ট 2। এই পিডিএফ থেকে আমি অঙ্ক করাবো। পিডিএফটা 19 পেজের পিডিএফ ছিল, 19 পেজেসের পিডিএফ ছিল, 19 পেজেসের পিডিএফ ছিল। এখান থেকে আমি আজকে অঙ্কগুলো করাবো, ঠিক আছে? গুড মর্নিং পায়েল। তো এখান থেকে আজকে আমি অঙ্কগুলো করাবো, নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করবো। মনে রাখবে ম্যাগনেটিক সার্কিট থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু রিলেটে থাকে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে খুব ফর্মুলা মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখান থেকে একটা অঙ্ক আমাদের পরীক্ষায় থাকে। তো চলো স্টার্ট করা যাক অঙ্কগুলো। তাহলে অঙ্কগুলো স্টার্ট করা যাক। চলো তাহলে ম্যাগনেটিক সার্কিটের অঙ্কগুলো আজকে স্টার্ট করা যাক। তাহলে প্রথম অঙ্কটা যেটা ছিল তোমাদের, প্রথম 1 নম্বর অঙ্কটা আছে তোমাদের। 1 নম্বর অঙ্কটা আছে নাম্বার 1 প্রবলেমে বলে দিয়েছে ইফ এ কারেন্ট অফ 22 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান কত বলেছে? কারেন্টের মান বলেছে 22। তাহলে I ইজ ইকুয়াল টু লিখতে পারি 22 অ্যাম্পিয়ার। ইফ এ কারেন্ট অফ 22 অ্যাম্পিয়ার flowing through a coil having 450 টার্নস। 450 টার্নস বলতে নাম্বার অফ টার্নটা বলে দিয়েছে, টিটা নাম্বার অফ টার্নস বলে দিয়েছে, মানে কুণ্ডলিটা, মানে কতগুলো পাক আছে। 450 টার্নস বলে দিয়েছে, পাক সংখ্যা হচ্ছে 450। প্রডিউসেস এ ফ্লাক্স অফ 150 মিলিওয়েভার। ফ্লাক্স প্রডিউস করছে কত? ফায়ার মানটা প্রডিউস করছে কত? 150 মিলিওয়েভার, ঠিক আছে? তাহলে কারেন্ট ফ্লো করছে 22 অ্যাম্পিয়ার, নাম্বার অফ টার্মস বলেছে 450, তখন ফ্লাক্স প্রডিউস করছে 150 মিলিওয়েভার, মানে হচ্ছে 150 ইন্টু 10 মিলিওয়েভার থেকে ওয়েভার করলে 10⁻³ ওয়েভার, ঠিক আছে? নিয়ে বলেছে ফাইন্ড আউট দ্য রিল্যাক্টেন্স। আমাকে বার করতে বলেছে, তাহলে রিল্যাক্টেন্স আমাদেরকে বার করতে বলেছে। তো আগের দিনের ফর্মুলাতে আমরা পড়েছিলাম রিল্যাক্টেন্সকে কি দিয়ে ডিনোট করি? এস দিয়ে। এস আমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে? তো আগের দিনের ফর্মুলাতে আমরা পড়েছিলাম, হ্যাঁ দিগন্ত গুড মর্নিং। আগের দিনের ফর্মুলাতে আমরা পড়েছিলাম অঙ্কর ক্ষেত্রে এমএমএফ ইজুকাল টু, আগের দিনের ফর্মুলাতে আমি পড়েছিলাম এমএমএফ ইজুকাল টু কি পড়েছিলাম? রিল্যাক্টেন্স ইন্টু ফ্লাক্স। রিল্যাক্টেন্স বলতে এস আর ফ্লাক্স বলতে ফাই। আবার পড়েছিলাম এমএমএফ ইজুকাল টু
কি পড়েছিলাম, এমএমএফ ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার টার্ন। অ্যাম্পিয়ার টার্ন বলতে কারেন্ট ফ্লো ইন্টু নাম্বার অফ টার্ন। তাহলে আমি জানি এস ইন্টু দুটো ক্ষেত্রে এমএমএফ। তাহলে আমি বলতে পারি এখান থেকে আমি বলতে পারি এস ইন্টু ফাই সমান আই ইন্টু টি বলতে পারি, বা এস ইন্টু ফাই সমান এ ইন্টু টি, যেখান থেকে আমাকে কি এস এর মানটা বার করতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এস ইকুয়াল টু কি বলতে পারি, আই ইন্টু টি বাই ফাই। কি বলতে পারি, এস ইকুয়াল টু আই ইন্টু টি বাই ফাই। তাহলে এস এর মান কত হবে, এস এর মান আই এর জায়গায় আই এর মান বসিয়ে দাও, আই এর জায়গায় মান বসিয়ে দাও 22 অ্যাম্পিয়ার, টি এর জায়গায় টি এর মান বসিয়ে দাও, টি এর মান কত বলেছে 450 টার্ন, আর ফাই এর মান কত বলে দিয়েছে, ফাই এর মান বলে দিয়েছে 150 ইন্টু 10⁻³ সব মান বসিয়ে দাও। সব মান যদি বসিয়ে দাও তাহলে আমার রিলাক্টেন্সের মান আছে 66,000 অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার, এটা আমার অ্যান্সার আছে। ঠিক আছে, এই গেল আমাদের প্রথম অঙ্ক। অঙ্কটা কিছুই নাই, অঙ্কটা আমাদের কারেন্ট ফ্লো বলে দিয়েছিল, নাম্বার অফ টার্ন বলে দিয়েছিল। কারেন্ট ফ্লো মানে আই 22 অ্যাম্পিয়ার বলে দিয়েছিল, নাম্বার অফ টার্ন মানে হচ্ছে পাক সংখ্যা 450 বলে দিয়েছিল, ফাই বলতে কি, ফাই বলতে ফ্লাক্স বলে দিয়েছে 150 মিলি ওয়েবার, মিলি ওয়েবার থেকে ওয়েবার করে নিলাম, নিয়ে বার করতে বলেছিল রিলাক্টেন্স এস। আমি সূত্র জানতাম এমএমএফ সমান এস ইন্টু ফাই আর এমএমএফ সমান আই ইন্টু টি। এখান থেকে কম্বিনেশন করে আমি একটা পাই কি সূত্র, এস ইন্টু ফাই সমান আই ইন্টু টি। এখান থেকে কম্বিনেশন করে আমি কি পাই, এস ইন্টু ফাই সমান আই ইন্টু টি। সেখান থেকে আমি কি বার করলাম, সেখান থেকে আমি এস বার করলাম, এস সমান কি আই ইন্টু টি বাই ফাই। তাহলে 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার, 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার, রেসপন্স করবে 1 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার। 1 নম্বর অঙ্কটা আশা করছি তোমাদের সবার কাছে ক্লিয়ার, বুঝছো না? এবার নেক্সট অঙ্ক আমরা দেখবো। তাকে বোর্ডটা মুছি, মুছতে তো জান বেরিয়ে গেছে। মার্কারের কালি ভরেছি তো বোর্ডে লেখার পর আর মুছতেই চাইছে না, খুব জ্বালা। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে যাব। তার আগে আমি বোর্ডটা মুছি। তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো, তোমাদেরকে আমি আগের দিন যে পিডিএফটা দিয়েছি সেখান থেকে অঙ্ক করাচ্ছি, সেখান থেকে যদি অঙ্ক করো তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হবে না, ঠিক আছে চলো 2 নম্বর অঙ্কটা আমরা স্টার্ট করব। চলো 2 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা তোমাদের বলেছে যে এ কয়েল অফ রেজিস্ট্যান্স 10 অ্যাম্পিয়ার, এ কয়েল অফ রেজিস্ট্যান্স 10 অ্যাম্পিয়ার মানে আর বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে আমার ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স বলতে এল বলে দিয়েছে 0.4 হেনরি, ইজ কানেক্টেড টু এ
1000 ভোল্ট সাপ্লাই কিসের মধ্যে কানেক্ট করা হচ্ছে, 1000 ভোল্ট সাপ্লাইয়ের মধ্যে কানেক্ট করে দেওয়া আছে। মানে এখানে ভিটা কত, ভিটা বলে দিয়েছে আমার 1000 ভোল্ট, ভিটা বলে দেওয়া আছে আমার 1000 ভোল্ট। ঠিক আছে, এরপর নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে ফাইন্ড দ্য এনার্জি স্টোরড ইন দ্য কয়েল। কয়েলের মধ্যে কত এনার্জি স্টোর হয়েছে সেটা আমাকে বার করতে হবে। এটা বলেছে আমাদের 2 নম্বর প্রবলেমটা। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর প্রবলেম। তাহলে 2 নম্বর প্রবলেমে কি বলেছে, 2 নম্বর প্রবলেমে আমাদের বলেছে 2 নম্বর প্রবলেমে আমাদের বলেছে কি বলেছে, রেজিস্ট্যান্স বলে দিয়েছে, আর বলে দিয়েছে, আর বলেছে কত 10 ওহম বলে দিয়েছে। ঠিক আছে, আর বলেছে 10 ওহম। ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স বলতে এল বলে দিয়েছে, এল বলে দিয়েছে কত 0.4 হেনরি। ঠিক আছে, আর কি বলেছে ভোল্টেজ ভি বলে দিয়েছে, ভি বলে দিয়েছে 1000 ভোল্ট। দেন বলেছে যে এনার্জি স্টোর কত হয়, ই কত হয় বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আর বলে দিয়েছে, ভি বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে আই পেতে পারি, আই পেতে পারি। আই সমান কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে 100/10 মানে হলো 10 অ্যাম্পিয়ার, আই এর মান পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি ই সমান কি জানি, এনার্জি স্টোরড ইন এ কয়েল, ই সমান আমি আগে আগে পড়েছি, ই সমান হচ্ছে কি হাফ এল আই স্কোয়ার, ই সমান কি হয় হাফ এল আই স্কোয়ার। হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম, এল এর জায়গায় কত মান, এল এর জায়গায় 0.4 বসিয়ে দাও, আর আয়ের জায়গায় কত মান, আয়ের জায়গায় বসিয়ে দাও 10 তার স্কোয়ার। যদি বসিয়ে দাও তাহলে তুমি এনার্জি স্টোরড ইন দ্য কয়েল ই এর মান পেয়ে যাবে, ই এর মান আসবে 20 জুল। ঠিক আছে, 20 GOULE 20 জুল। তো এই গেল তোমাদের 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, কিছুই না, আর বলে দিয়েছে, এল বলে দিয়েছে, ভি বলে দিয়েছে, সেখান থেকে আমি আই পেয়ে গেলাম। ই এর মান আমি কি জানি, এনার্জি স্টোরড ইন এ কয়েল ই সমান হাফ এল আই স্কোয়ার জানি, মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এই গেল তোমাদের 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা খুবই সোজা অঙ্ক একটা। নেক্সট আমরা যেটা করব, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। নেক্সট দেখি, চলো 3 নম্বর অঙ্কটা নিচেই দেখে নিই, তারপর ওটা মোছার চেষ্টা করছি। 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা বলেছে, 3 নম্বর অঙ্ক তোমাদের যেটা বলেছে যে অ্যান আইরোডিং অফ মিন সার্কামফারেন্স 80 সেন্টিমিটার, সার্কামফারেন্সটা বলে দিয়েছে, মানে পরিধিটা টোটাল যে লেন্থ, সার্কামফারেন্স বলতে এক্ষেত্রে টোটাল লেন্থটা বলে দিয়েছে 80 সেন্টিমিটার, ইজ ইউনিফর্মলি ওন্ড উইথ 500 টার্নস অফ ওয়্যার। ছবিটা তোমাদেরকে যদি দেখাই, 3 নম্বর অঙ্কের যে ছবিটা, 3 নম্বর অঙ্কের যদি ছবিটা তোমাদেরকে দেখায় পিকচুয়ালি, তো ছবিটা হচ্ছে এরকম। 3 নম্বর প্রবলেমে যে ছবি সেটা হচ্ছে এরকম। অঙ্কটা বলেছে যে an ironing of mean circumference, an ironing of mean circumference 80 centimeter is uniformly wound with 500 tons of wire। মানে এইটা হচ্ছে আমার ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়রনিং, তার মধ্যে কি আছে 500 টার্ন আছে, 500 টার্নস অফ ওয়্যার, মানে 500 মানে তারের পাক সংখ্যা আছে কটা 500টা, এর টোটাল লেন্থ বলে দিয়েছে 80 সেন্টিমিটার। when a current of 1 ampere is passed through the coil, a flux density of 1.1 weber per meter square is produced to the iron, find permeability of iron under these circumstances। কি বার করতে বলেছে, এই সময়ে আয়রনের পারমিবিলিটি বার করতে বলেছে। তাহলে অঙ্কটা খুবই সোজা, অঙ্কটাতে কিছুই নেই। তো অঙ্কটা কি করে করেছি দেখো, তারপর তুমি এটা মুছে ফেলি, তোমরা অঙ্কটা দেখো, তারপর আমি এটা মুছে ফেলি।
চলো আজকে বোর্ডে মনে হচ্ছে করানো যাবে না, মার্কার পেনের কালি উঠছে না। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে অঙ্কটা কি করে হয়েছে। দেখো অঙ্কটা সলভ এইভাবে হয়েছে যে 3 নম্বর অঙ্কর সলভ। তা 3 নম্বরে আমি তোমাদেরকে ছবিটা দেখালাম, কি কি বলে দিয়েছে এবার তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো। অ্যান আইরনিং অফ মিন সারকামফারেন্স 80 সেন্টিমিটার। তাহলে মিন সারকামফারেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে, লেন্থ, টোটাল লেন্থ। তাহলে লিখে দিয়েছি দেখো, গিভেন এল ইজুকাল টু কি লিখেছি, 80 সেন্টিমিটার। ঠিক আছে, নাম্বার অফ টার্নস টি ইজুকাল টু কত হচ্ছে, টি ইজুকাল টু আমি লিখলাম 500। তাহলে টার্নসের জায়গায় টি ইজুকাল টু কি লিখছি, 500। এবার হচ্ছে হোয়েন এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ইজ পাস থ্রু দ্য কয়েল। তাহলে কারেন্টের মান কত বলে দিয়েছে, আই ইজুকাল টু আমি লিখেছি 1 অ্যাম্পিয়ার। এ ফ্লাক্স ডেন্সিটি অফ 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ প্রডিউসড ইন দ্য আয়রন। তাহলে ফ্লাক্স ডেন্সিটির মান কত বলে দিচ্ছে, 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে বি এর মান কত লিখবো, আমি বি এর মান লিখেছি 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, বি এর মান হচ্ছে 1.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে আমাকে কি বার করতে বলেছে, তাহলে আমাকে বলে দিয়েছে যে ফাইন্ড দ্য পারমিবিলিটি অফ দ্য আয়রন আন্ডার দিস সার্কামস্টেন্সেস। তাহলে আমি সূত্র জানি কি, সূত্র জানি যে অ্যাম্পিয়ার টার্ন ইজুকাল টু বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু এল। এটা হচ্ছে সূত্র। আগের দিন তোমাদেরকে ফর্মুলা চার্ট দিয়েছিলাম, সেখানে খুললে এই সূত্রটা পাবে, অ্যাম্পিয়ার টার্ন ইজুকাল টু বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু এল অফ আয়রন। অ্যাম্পিয়ার টার্নের মান, অ্যাম্পিয়ার টার্ন বলতে এখানে কি আছে, এ আছে আর টি আছে। এ বলতে কি কারেন্ট ফ্লো, আর টি হচ্ছে নাম্বার অফ টার্ন। কারেন্ট ফ্লোর মান কত বলে দিচ্ছে 1, তাহলে এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে 1। টি নাম্বার অফ টার্নের মান কত বলে দিচ্ছে, নাম্বার অফ টার্নের মান বলে দিয়েছে 500, তাই টি এর জায়গায় কত বসবে 500। বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর, বি এর মান কত বলে দিচ্ছে, বি এর মান বলে দিচ্ছে দেখো 1.1 বসিয়ে দাও। মিউ জিরোর মান কত, মিউ জিরোর মান তোমাদেরকে বলেছিলাম মুখস্থ রাখতে হবে, 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। মিউ আরটা বার করবো, কারণ বলেই দিচ্ছে ফাইন্ড দ্য পারমিবিলিটি অফ আয়রন আন্ডার দিস সার্কামস্টেন্সেস, মানে মিউ আরটা আমাকে বার করতে হবে। আর এল এর মান কি বলে দিয়েছে, এল এর মান বলে দিয়েছে আমাকে, দেখো স্পষ্ট বলে দিয়েছে যে এল এর মান হচ্ছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার মানে কি 0.8 মিটার। তাহলে এল এর জায়গায় বসিয়ে দিলাম কত, 0.8 মিটার। তাহলে সমস্ত কিছু জানি, এখানে মিউ আর এর মান, এখানে শুধু মিউ আরটা জানি না, তাহলে মিউ আরটা বসিয়ে দাও। তাহলে সব কিছুই জানি, তাহলে সব কিছুর মান বসিয়ে দিলে মিউ আরটার মান বেরিয়ে যাবে 1400। তাহলে 2 আর 3 নম্বর অঙ্কটা ক্লিয়ার সবার কাছে, 2 আর 3 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার। জাস্ট ফর্মুলাটা লাগবে এখানে, অ্যাম্পিয়ার টার্ন ইজুকাল টু বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু এল, যেখানে এ এর মান জানি, টি এর মান জানি, মিউ জিরোর মান জানি, বি এর মান জানি, এল এর মান জানি। ঠিক আছে, 2 আর 3 নম্বর অঙ্কটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি নেক্সট অঙ্কতে যাব, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা যদি যাই আমি, এটা মুছছেই না, প্রবলেমে পড়ে গেলাম। ঠিক আছে, 4 নম্বর প্রবলেম আমরা যাই। 4 নম্বর প্রবলেম, ঠিক আছে। 4 নম্বর প্রবলেমটা কি আছে দেখা যাক। তাহলে এই মোবাইল ফোকাস করে দেখাতে হবে 4 নম্বরটাও। 4 নম্বর প্রবলেমটা বলেছে যে, দেখো কি বলেছে, দাদা অ্যালকোহল আছে এমন জাতীয় কিছু দিয়ে বোর্ড বুঝতে পারা কিনে আন, ওরা স্পিরিটটা এত প্রবলেম করছে কি বলবো। কালি শেষ হয়ে গেছিলো, আগের দিন দেখতে পাচ্ছি হালকা হালকা লেখা পড়ছিল, তো মার কালি কিনলাম, কালি ভরার পর দেখছি ফুটে লেখার পর মুছতেই যাইছে না, কিনে আনবো আজকেই, তারপর দেখছি কি করা যায়। দেখ 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 নম্বর অঙ্কটা বলেছে যে এ কাস্ট স্টিল
ইলেকট্রোম্যাগনেট হ্যাজ অ্যান এয়ার গ্যাপ অফ লেন্থ 2 মিলিমিটার। তাহলে দেখতে পাচ্ছিস ছবিটা যদি ভালো করে লক্ষ্য করিস, একটা আয়রন কোর আছে, ঠিক আছে, সরি কাস্ট স্টিলের কোর আছে, যার মাঝখানে একটা এয়ার গ্যাপ আছে। এয়ার গ্যাপটা বলেছি 2 মিলিমিটার, ঠিক আছে। অ্যান আয়রন পাথ অফ লেন্থ 30 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক বলেছিস, হ্যান্ড স্যানিটাইজার দিলেও বুঝতে পারি। দেখছি হ্যান্ড স্যানিটাইজার অবস্থা, অঙ্কটা দেখিনি, তারপর আমি দেখছি, ঠিক আছে। তো অঙ্কটা বলেছে না পার্মানেন্ট মার্কার নয় রে, কিনলাম মার্কার গাড়িগুলো, অনেক পুরনো মার্কার গাড়ি ছিল, কিছু করার না, আমাকে নিতেই হতো, দোকান বন্ধ সব। তো এরকম অবস্থা। ছাড়, দেখ কি বলেছে, বলেছে যে অ্যান আয়রন পাথ অফ লেন্থ 30 সেন্টিমিটার। লেন্থটা কত বলে দিয়েছে, 30 সেন্টিমিটার আয়রন পাথের লেন্থ, মানে এলটা বলে দিয়েছে। এবার বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাম্পিয়ার টার্নস, মানে এটি বার করতে বলেছে। নেসেসারি টু প্রডিউস এ ফ্লাক্স ডেন্সিটি, মানে বি বলে দিয়েছে 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার। নেগলেক্ট লিকেজ অ্যান্ড ফ্রিঞ্জিং, ফ্রিঞ্জিং ব্যাপারটা তোদেরকে বলবো কি বটে। এবং গিভেন এইচ ইজ ইকুয়াল টু 730 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার অ্যাট বি ইজ ইকুয়াল টু 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার ফর কাস্ট স্টিল। ঠিক আছে, তো এখানে মনে রাখবি ফ্রিঞ্জিং ব্যাপারটা জানার চেষ্টা কর। দেখ কোর তো আছে, এটা কোর আছে, মাঝখানে এয়ার গ্যাপ আছে, আবার কোর আছে। তো সবসময় জানিস কি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ফ্লো করে। তো যখনই মাঝখানে একটা এয়ার গ্যাপ পেয়ে যাবে না, তখন ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডেন্সিটিটা আছে সেটা কমে যাবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো চারিদিকে ছড়াতে লাগবে। তো সেই জিনিসটাকেই বলা হয় ফ্রিঞ্জিং। ফ্রিঞ্জিং কি, ডিউ টু এয়ার গ্যাপ ম্যাগনেটিক ফ্লাক্স রিডিউসেস বা ডেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স রিডিউসেস, দিস ইজ কল ফ্রিঞ্জিং ইফেক্ট, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে কিছুই না, অঙ্কটা খুবই সোজা অঙ্ক। তো এখানে একটা সূত্র দেখবি তোদের ফর্মুলাতে লেখা আছে, যে টোটাল অ্যাম্পিয়ার টানের ফর্মুলা হয় কি, টোটাল অ্যাম্পিয়ার টান হচ্ছে অ্যাম্পিয়ার টান অফ আয়রন পাথ প্লাস অ্যাম্পিয়ার টান অফ এয়ার গ্যাপ। অ্যাম্পিয়ার টান অফ আয়রন পাথ বলতে এই কোরটা আর মাঝখানে এয়ার গ্যাপটা, দুটোর অ্যাম্পিয়ার টান মিলে হচ্ছে কি টোটাল অ্যাম্পিয়ার টান বলতে পারি। তাই টোটাল অ্যাম্পিয়ার সমান অ্যাম্পিয়ার টান অফ এয়ার পাথ প্লাস অ্যাম্পিয়ার টান অফ এয়ার গ্যাপ। এবার অ্যাম্পিয়ার টানের ফর্মুলা কি, অ্যাম্পিয়ার টানের ফর্মুলা হয় এইচ ইন্টু এল। তাহলে প্রথমটা ক্ষেত্রে এইচ ইন্টু এল অফ আয়রন, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি এইচ ইন্টু এল অফ এয়ার গ্যাপ। এবার দেখ এইচ এর মান আয়রনের এইচ এর মান ডাইরেক্ট বলে দিয়েছে, দেখ আমার কত বলে দিয়েছে আয়রনের এইচ এর মান, দেখ 730 অ্যাম্পিয়ার টান মিটার। আর এল এর মান কত বলে দিয়েছে, এল এর মান বলে দিয়েছে যে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে 0.3 30 ইন্টু 10⁻² মিটার। তাহলে এই যে জায়গায় বসালাম 730 অ্যাম্পিয়ার টান পার মিটার, এল এর জায়গায় বসালাম কত, এল এর জায়গায় বসালাম 30 ইন্টু 10⁻² মিটার ইন্টু এইচ ইন্টু এল অফ এয়ার গ্যাপ। এইচ এর মান কত, এবার আমি জানি সূত্র কি, আগেই ফর্মুলা পড়লাম, এইচ সমান কি বি বাই মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু এল অফ এয়ার গ্যাপ। এবার দেখ 730কে 30 ইন্টু এটা গুণ করলে 219। এবার বি এর মান, এয়ার গ্যাপের ক্ষেত্রে বি এর মান কত বলেছিল, দেখ এয়ার গ্যাপের ক্ষেত্রে বি এর মান বলে দিয়েছিল, দেখ এয়ার গ্যাপের ক্ষেত্রে বি এর মান বলে দিয়েছিল, দেখ নেসেসারি টু প্রডিউস এ ফ্লাক্স ডেন্সিটি অফ 0.8 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এখানে বি এর মান কত বলে দিয়েছিল 0.8। মিউ জিরোর মান সবসময় জানিস কনস্ট্যান্ট 4 ইন্টু 10⁻⁷। মিউ আর এর মানটা 1 হয়, আমি কি বলেছিলাম দেখবি, মিউ আর বলেছিলাম রিলেটিভ পারমিবিলিটি, রিলেটিভ পারমিবিলিটির মান কখন 1 হয়, এয়ার গ্যাপের ক্ষেত্রে 1 হয়, তাই মিউ আর এর মান হচ্ছে 1 ইন্টু এল জিরো অফ এয়ার গ্যাপ। এবার এল এর মান বলতে লেন্থ অফ এয়ার গ্যাপ, দেখ লেন্থ অফ এয়ার গ্যাপ এখানে কত আছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে কত মিটার, 2 ইন্টু 10⁻³ মিটার। তাই এল এর জায়গায় বসালাম 2 ইন্টু 10⁻³ সম্মান পেয়ে গেলি, বসিয়ে দে। তাহলে অ্যাম্পিয়ার টার্ন অফ আয়রন পাথ কত পেলি 219, আর অ্যাম্পিয়ার টার্ন অফ এয়ার গ্যাপ কত পেলি 1273। দুটো যোগ করলে তো টোটাল অ্যাম্পিয়ার টার্ন পেয়ে গেলি, দুটো যোগ করলে 1492 অ্যাম্পিয়ার টার্ন পেয়ে গেলি। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যখন কোনো এয়ার গ্যাপ দিয়ে দেবে তখন টোটাল অ্যাম্পিয়ার টার্ন বার করতে এই ফর্মুলাটা ফলো করতে হবে। তো এইটা গেল এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা তোদের কাছে ক্লিয়ার, এবং এই অঙ্কটা তোদের কাছে ক্লিয়ার, 4 নম্বর অঙ্কটা তোদের কাছে ক্লিয়ার কিনা বল।
ইয়েতে রিমুভ হচ্ছে। ঠিকই বলেছিস, তাও বলছি আমাকে একটা স্প্লিট কিনে আনতে হবে অথবা অন্য কিছু ব্যবস্থা করতে হবে। বোর্ডটা তো খারাপ হয়ে যাচ্ছে দেখছি। 4 নম্বর অঙ্কটা ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তো নেক্সট আমরা যেটা করব, থিওরিগুলো বুঝবো, ঠিক আছে? আমি আর বোর্ডে লিখবো না, কারণ আমি স্পিরিট কিনে আনবো তারপর বোর্ডে লিখবো, ঠিক আছে? তাহলে আমি একটা কল করে নিই, ঠিক আছে? তাহলে আমি হয়তো ব্যবস্থা হতে পারে। আমি একটা কল করে নিই। তো এই 4টে অঙ্ক দিয়ে তোদেরকে যেটা বলার ছিল, এই 4টে অঙ্ক দিয়ে তোদের সমস্ত অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এই 4টে অঙ্ক দিয়ে তোদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। তোরা আমি যে নোটস দিয়েছি সেই নোটস থেকে অঙ্কগুলো দেখবি, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমি তোদেরকে আর কিছু পার্ট পড়ে থাকে ম্যাগনেটিক সার্কিটে, সেটা পড়িয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এবং নোটস প্রোভাইড করে দিয়েছি। দেখলেই, ছবিগুলো দেখলেই বুঝতে পারবি। তো তার আগে আমি একটা কল করে নিই, 5 মিনিট টাইম চাইছি, ঠিক আছে? 2 মিনিট ওয়েট কর, আমি একটা কল করে নিই। তো চলো স্টার্ট করা যাক। এবার যেটা স্টার্ট করতে চলেছি, এবার যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রিক সার্কিটের মধ্যে পড়ে, তাই পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমি আর আজকে বোর্ড ইউজ করছি না, ঠিক আছে? আমি তোমাদেরকে পিডিএফটা দেখে দেখেই বলে দিচ্ছি। আশা করছি সমস্ত বুঝতে পারবে এবং ছবিও দেওয়া আছে। ইনফ্যাক্ট ওখানে সমস্ত ছবি দেওয়া আছে, আমি যেগুলো বোঝাবো সমস্ত ছবি তোমাদের পিডিএফে দিয়ে দিচ্ছি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো দেখো, প্রথমে যেটা আছে বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফ্যারাডেস ফার্স্ট ল। ফ্যারাডেস ফার্স্ট ল বলেছে যে whenever the magnetic flux is cut by a conductor an EMF is induced in that conductor। মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যখন কোনো কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করবে তখন কন্ডাক্টরের মধ্যে ইএমএফ প্রডিউসড হবে, তাহলে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, একদিক থেকে যাচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্সগুলো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে। এবার এর মধ্যে যদি একটা কন্ডাক্টর আমি দিই, মানে কন্ডাক্টরটা যদি এর মধ্যে এক্সিস্ট করে বা কন্ডাক্টরকে যদি এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কাট করে, তাহলে এর মধ্যে কি হবে? এর মধ্যে ইএমএফ জেনারেট করবে, আর ইএমএফ জেনারেট করবে, ঠিক আছে? এইটা বলতে চাইছে। তাহলে ভালো করে যদি ছবিটা দেখো, তাহলে ধরো এই হচ্ছে আমার একটা কোনো ম্যাগনেটিক সার্কিট টাইপের, যেখানে দেখতে পাচ্ছ বাঁ দিকটা হচ্ছে নর্থ পোল আর ডান দিকটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে? আর মাঝখানে কি আছে? একটা কয়েল বা কন্ডাক্টর আছে, এবং সেই কয়েল বা কন্ডাক্টরটা রোটেট করছে, ঠিক আছে? তাহলে এবার কি, যেহেতু এটা একটা ম্যাগনেটিক ফিল্ড এবং মাঝখানে একটা কয়েল আছে,
তাহলে নর্থ থেকে সাউথের দিকে কি হবে, নর্থ থেকে সাউথের দিকে আমার কি করবে, ফ্লাক্সগুলো ফ্লো করবে, এবং নর্থ থেকে সাউথে যখন ফ্লাক্স ফ্লো করবে তখন এই কয়েল বা কন্ডাক্টরটাই কি করবে, কাট করবে। এবার কয়েল বা কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করলে ফ্যারাডেস ফার্স্ট ল কি বলে, ফ্যারাডেস ফার্স্ট ল বলে ওই সার্কিটটার মধ্যে একটা ইএমএফ জেনারেট করবে। এবার ধরো এই যে সার্কিটটা আছে সেই সার্কিটটা ক্লোজ সার্কিট, সার্কিটটা যদি ক্লোজ সার্কিট হয় তাহলে আমরা আউটপুট হিসাবে কি পাবো, যেহেতু ইএমএফ জেনারেট করছে তাহলে আউটপুট হিসাবে আমরা কি পাবো, কারেন্ট পাবো। সেটাই ফ্যারাডেস ফার্স্ট ল ডেসক্রাইব করছে, বা ফ্যারাডেস ফার্স্ট ল বলছে যে যদি কোনো যখন কন্ডাক্টর ফ্লাক্সকে কাট করবে তখন কন্ডাক্টরের মধ্যে ইএমএফ ইনডিউস হবে, এবং এই ইএমএফ ইনডিউস হওয়ার জন্য আমরা আলটিমেটলি কি পাবো, যদি সার্কিটটা ক্লোজড হয় কারেন্ট পাবো। এটা গেল ফ্যারাডেস ফার্স্ট ল। ফ্যারাডেস সেকেন্ড ল, সেকেন্ড লটা খুবই সোজা, ফার্স্ট ল থেকে এসছে, বলেছে যে ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঞ্চেস। ম্যাগনিটিউড অফ ইএমএফ, ম্যাগনিটিউড অফ ইএমএফ কে ধরো আমরা ই দিয়ে ডিনোট করলাম, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঞ্চেস। তো ই ইজ প্রপোর্শনাল টু, সেকেন্ড ল অনুযায়ী বলা হয়, সেকেন্ড ল বলে যে ই ইজ প্রপোর্শনাল টু ডিফাই ডিটি। ই হচ্ছে কি ইএমএফ, ডিফাই ডিটি মানে হচ্ছে, ডিফাই ডিটিটা কি, চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম। ডিফাই বলতে চেঞ্জ অফ ফ্লাক্স, আর ডিটি বলতে হচ্ছে টাইম, ক্ষুদ্র সময় আর ক্ষুদ্র চেঞ্জ অফ ফ্লাক্স। এবার হচ্ছে যদি আমি এখানে প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিই তখন কি আসবে, ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই ডিটি, যেখানে এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস। এই কয়েলটা যদি দেখো, এই কয়েলে কোনো টার্ন নাই, একটাই টার্ন আছে, এক কথায় কোনো টার্ন নেই বলতে একটাই টার্ন। ই ইজ ইকুয়াল টু কি, মাইনাস এন ডিফাই ডিটি। এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, ডিফাই হচ্ছে কি, ডিফাই হচ্ছে রেট, ডিফাই ডিটি হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ টাইম, আর ইটা হচ্ছে কি, ইটা হচ্ছে ইএমএফ। এবার এক্সপ্লানেশনে যদি যাই তাহলে বলতে পারি ইফ এন ইজ নাম্বার অফ দ্য টার্নস অফ দ্য কয়েল অ্যান্ড ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জেস ফ্রম φ1 to φ2 in t second, then E is equal to n, এর জায়গায় n থাকলো, ডিফাই জায়গায় কি, ডিফাই বলতে চেঞ্জ ইন ফ্লাক্স। আমার দেখো ফ্লাক্স চেঞ্জটা φ1 থেকে যদি φ2 হয় তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স কত হবে, φ2 মাইনাস φ1, তাই ডিফাই জায়গায় কি বসেছি, φ2 মাইনাস φ1, আর ডিটির জায়গায় কি বসিয়েছি, আমি ধরেছি টি সেকেন্ডের মধ্যে হয়েছে তাই ডিটির জায়গায় টি বসিয়েছি। এবার ইন ডিফারেন্সিয়াল ফর্ম ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই ডিটি। এবার এখানে মাইনাস কথাটা কোথা থেকে এলো সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমি আবার বলে দিই এক্সপ্লানেশনটা, আমি জানলাম যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই ডিটি। এবার আমি ধরলাম যে টি সময়ে ফ্লাক্সটা φ1 থেকে φ2 হচ্ছে, তাহলে ডিফাইয়ের মান কত হবে, φ2 মাইনাস φ1, আর টাইমটা কত, টি, তাই ই ইজ ইকুয়াল টু লিখতে পারি এন, ডিফাইয়ের জায়গায় কি বসেছি φ2 মাইনাস φ1, আর ডিটির জায়গায় কি বসেছি টি। এবার আমি যখন ডিফারেন্সিয়াল ফর্মটা লিখি তখন একটা মাইনাস আসে, এবার এই মাইনাসটা কি জন্য আসে সেটা আমাদেরকে বুঝতে হবে। মাইনাস, মনে রাখবে দ্য মাইনাস সাইন ইজ রিপ্রেজেন্টেড অ্যাকর্ডিং টু লেন্স ল। মাইনাসটা কেন আসে, কারণ ইএমএফ যেটার জন্য ইনডিউসড হয় তাকেই সেটা অপোজ করে, সেই জন্য মাইনাসটা আসে। এবার ধরো লেন্স লটা পড়ি তাহলে বুঝতে পারবো। লেন্স ল বলে যে অ্যাকর্ডিং টু লেন্স ল দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ, লেন্স ল কি বলে, অ্যাকর্ডিং টু লেন্স ল দ্য ডাইরেকশন অফ ইনডিউসড ইএমএফ ইজ সাচ দ্যাট ইট অপোজ দ্য কজ হুইচ প্রডিউসিং ইট। মানে ইএমএফ যেটার জন্য তৈরি হয় সেই কারণটাকেই বাধা দেয় লেন্স ল, সেই জন্য এখানে মাইনাস হয়। চলো বোঝার চেষ্টা করি। ধরো এই একটা সার্কিট আছে, ধরো এই একটা ম্যাগনেটিক সার্কিট যেখানে একটা ব্যাটারি লাগানো হচ্ছে যার জন্য একটা ইএমএফ সৃষ্টি হচ্ছে, একটা মাইনাস প্রান্ত পজিটিভ প্রান্ত, ঠিক আছে। এবার ধরো এই একটা সলিনয়েড আছে, সলিনয়েডের এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এবার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমার কি ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কি ফ্লো করবে, ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করছে। এবার বোঝার চেষ্টা করো, যেহেতু নর্থ পোল মানে পজিটিভ টার্মিনাল আর সাউথ পোল বলা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখানে নর্থ পোল মানে পজিটিভ টার্মিনাল, এখানেও পজিটিভ ইএমএফ এর পজিটিভ, এখানেও সাউথ পোল আর এখানে নেগেটিভ। তাহলে এখানে পজিটিভ আর এখানে পজিটিভ কি করবে, এখানে পজিটিভ আর এখানে পজিটিভ পরস্পরকে ডিস্ট্র্যাক্ট করবে। ডিস্ট্র্যাক্ট বলতে কি রিপালস করবে। সেই জন্য কি এখানে পজিটিভ আর এখানে পজিটিভ রিপালস করবে, এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ রিপালস করবে। তাই বলা হচ্ছে ইএমএফ যে কারণের জন্য সৃষ্টি হয় সেই কারণটাকেই বাধা দেওয়ার চেষ্টা করে। তো সেই জন্যই এখানে আমার কি চিহ্নটা আসছে, এই কারণেই আমাকে নেগেটিভ চিহ্নটা আসছে। মানে ব্যাটারির ইএমএফকে, ব্যাটারির যে ইএমএফ, এই ব্যাটারির যে ইএমএফ সেটাকে এই যে এখানে এই সলিনয়েডের মধ্যে যে ইএমএফ প্রডিউসড হলো সেটা বাধা দিচ্ছে, সেই জন্য আমার এখানে নেগেটিভ চিহ্নটা আসছে। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? লেন্স ল অবধি সবার কাছে ক্লিয়ার? ফ্যারাডেস ফার্স্ট ল বললাম, ফ্যারাডেস সেকেন্ড ল বললাম, লেন্স ল বললাম, এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? তারপর আমি নেক্সটে এগোবো।
তারপরে আমি নেক্সট এগোবো। যারা যারা অনলাইন আছো, ফ্যারাডেস ফার্স্ট ল, ফ্যারাডেস সেকেন্ড ল, লেন্স লর এর এক্সপ্লেনেশন ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, সবার কাছে ক্লিয়ার। এবার হচ্ছে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ ইনডিউসড ইএমএফ। আমরা ফ্যারাডেস সেকেন্ড লতে কি পড়লাম? ফ্যারাডেস সেকেন্ড লতে পড়লাম যে আমার ইএমএফটা ইনডিউসড হচ্ছে। ইএমএফ ইনডিউসড হচ্ছে কখন? ফার্স্ট লতে পড়লাম যে কন্ডাক্টর যখন ফ্লাক্সকে কাট করছে তখন কন্ডাক্টরের মধ্যে ইএমএফ ইনডিউসড হচ্ছে, এবং সেকেন্ড লতে পড়লাম সেই ইএমএফ এর মানটা মাইনাস এন ডিফাই বাই ডিটির সাথে ইকুয়াল। ঠিক আছে, এবার আমরা পড়বো এই ইনডিউসড ইএমএফ যেটা হচ্ছে সেটা কত রকমের হয়। তো দেখো যে ইনডিউসড ইএমএফ, দ্য ইলেকট্রোম্যাগনেটিকলি ইনডিউসড ইএমএফ ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। নাম্বার ওয়ান বলছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, নাম্বার টু হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। এবার স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ বলতে মনে রাখবে, যখন এই কথাটা শুনবে যে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ বলতে কন্ডাক্টরটা রোটেট করবে না। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ যখন পড়বে তখন মনে হবে কন্ডাক্টরটা স্থির থাকবে, আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ যখন পড়বে তখন মনে করবে কন্ডাক্টরটা বা কয়েলটা রোটেট করছে। তো স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ ছবিটা হচ্ছে বাঁ দিকের ছবিটা, আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ ছবিটা হচ্ছে ডান দিকের ছবিটা। তো স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এ কি হয়েছে যদি ভালো করে দেখো, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কি হয়েছে, তখন আমি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফটা দেখি শুধুমাত্র। তাহলে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ দেখতে পাচ্ছ, প্রাইমারি সার্কিটে আমি কি দিচ্ছি? প্রাইমারি সার্কিটে আমি সাপ্লাই দিচ্ছি, আর সেকেন্ডারি সার্কিটে কি হচ্ছে? সেকেন্ডারি সার্কিটে কারেন্ট পাচ্ছে, ফলে এই বাল্বটা জ্বলে উঠছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফরমার। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর উদাহরণ হচ্ছে কি? ট্রান্সফরমার। আর স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ যখন আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি তখন কি ফ্লাক্সগুলো চেঞ্জ হচ্ছে, এবং ফ্লাক্স চেঞ্জের ফলে আমার কি কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, এটা গেল স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে কি হচ্ছে। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ করতে নর্থ পোল আর সাউথ পোল মানে ম্যাগনেটিক সার্কিটটা স্থির থাকছে, কিন্তু মাঝখানে যে কন্ডাক্টর বা কয়েলটা আছে সেটা রোটেট করছে, ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে কন্ডাক্টর রোটেট করছে। এর ফলে ওর মধ্যে যখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি আমার ফ্লাক্সগুলো ফ্লো করছে, এবং ফ্লাক্স যখন কন্ডাক্টরকে কাট করছে তখনই আমার ইএমএফটা জেনারেট করছে। এটা গেল ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। তাহলে যেটা বললাম এতক্ষণ ছবির মাধ্যমে সেটাই দেখো, নোটসে লেখা আছে যে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, দ্য কয়েল অর কন্ডাক্টর ইজ কেপ্ট স্টেশনারি। আমি এখানে দেখলাম যে কয়েল আর কন্ডাক্টরটা স্টেশনারি রাখা আছে, মানে স্থির লেখা আছে। ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জ বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য কারেন্ট। ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জ ইনক্রিজিং অর ডিক্রিজিং, আমি সাপ্লাই কি কারেন্ট ফ্লোটা কমাতে পারি বা কারেন্ট ফ্লোটাকে বাড়াতে পারি। তাহলে কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের যদি কারেন্ট ফ্লোর মান বাড়ায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বাড়বে, যদি কারেন্টের মান কমায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমবে। তাই এই কথাটা লেখা আছে যে ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জ বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য কারেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর মধ্যে কি স্থির ছিল? ম্যাগনেটিক ফিল্ডটা স্থির ছিল। দেখো এই নর্থ পোল আর সাউথ পোল এটা সবসময় একই জায়গায় থাকছে, কিন্তু কি চেঞ্জ হচ্ছে? এই যে কয়েল আর কন্ডাক্টরটা এটা রোটেট করতে থাকছে। তো সেটাই লেখা আছে দেখো, ইন ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ কেপ্ট স্টেশনারি অ্যান্ড দ্য কয়েল অর দ্য কন্ডাক্টর ইজ রোটেটিং। কয়েল আর কন্ডাক্টরটা কি আমার রোটেট করছে। তো এটা গেল আমার স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, আর একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা সবসময় মনে রাখবে, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর উদাহরণ মনে রাখবে, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর উদাহরণ মনে রাখবে ট্রান্সফরমার, আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর উদাহরণ মনে রাখবে জেনারেটর। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর উদাহরণ হচ্ছে ট্রান্সফরমার, আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ এর উদাহরণ হচ্ছে জেনারেটর। ঠিক আছে, এবার হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কার জন্য অ্যাপ্লিকেবল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লিকেবল টু জেনারেটর, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লিকেবল টু মোটর। ঠিক আছে, তো রাইট হ্যান্ড রুলটা পড়া যাক। রাইট হ্যান্ড রুল বলছে যে স্ট্রেচ আউট দ্য ফোর ফিঙ্গার, মিডিল ফিঙ্গার
and thumb of your right hand so that they are at right angle with each other. If forefinger points in the direction of mark, forefinger বলতে কি, forefinger বলতে বোঝায় তর্জনী, যদি তর্জনী ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন শো করে, থাম ইন দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য কন্ডাক্টর, থাম কি মানে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি কন্ডাক্টরের মোশন মানে কন্ডাক্টরের গতিকে ডাইরেক্ট করে, তাহলে মিডিল ফিঙ্গার উইল পয়েন্ট দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। মিডিল ফিঙ্গার বলতে মধ্যমা কি করবে, কারেন্ট যেদিকে ফ্লো করছে সেটার ডাইরেকশন দেখাবে। তো ছবি দিয়ে যদি বুঝতে চাও, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বলছে দেখো যে তিনটে আঙুল দেখো পরস্পর 90 ডিগ্রিতে আছে, কে ফোরফিঙ্গার, মিডিল ফিঙ্গার আর থাম, মানে তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ। যদি তর্জনী ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন শো করে আর বৃদ্ধাঙ্গুষ্ঠ কি করছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি মোশন অফ কন্ডাক্টরের মোশনকে দেখায়, তাহলে আমার যে মিডিল ফিঙ্গারটা কি কারেন্টের ডাইরেকশন দেখাবে। এটা হচ্ছে আমার কি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লিকেবল টু দ্য জেনারেটর। আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি বলছে দেখো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলেছে যে stretch out the forefinger, middle finger and thumb of your left hand so that they are at right angle with each other if the forefinger points in the direction of magnetic field. forefinger বলতে কি, forefinger বলতে আমার বোঝাচ্ছে যে তর্জনী যদি ম্যাগনেটিক ফিল্ড শো করে, আর মিডিল ফিঙ্গার বলছে বুড়ো আঙুল যদি কারেন্ট ফ্লোর ডাইরেকশন দেখায়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি দেখাবে, ডাইরেকশন অফ মোশন। তো বৃদ্ধাঙ্গুষ্ঠ কি দেখাবে, ডাইরেকশন অফ মোশন বা ফোর্স। তো সেটাই আমার ছবিতে বলা হচ্ছে। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে আমার, এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল মনে রাখবি জেনারেটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মোটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এইগুলো হলো তোমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল, ঠিক আছে। এরপর আমি যেটা পড়বো, এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ না বলো? এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? কি বললাম এরপরে আমি বললাম যে স্ট্যাটিক, এরপর আমি যেগুলো বললাম ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, আর ইএমএফ, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, সবার কাছে নিশ্চয়ই ক্লিয়ার। এরপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকশন হচ্ছে ওই স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর পার্ট। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কে দুভাগে ভাগ করা হয়েছে, আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইএমএফ ডিউ টু সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে ইএমএফ ডিউ টু মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো কথার মধ্যেই আছে যে সেলফ ইন্ডাকটেন্স মানে হচ্ছে নিজের আবেশত্ব, আর মিউচুয়াল মানে পাশাপাশি। তো সেলফ ইন্ডাকটেন্স যদি বলেছে দেখো, তাহলে এটা কার ভাগ, সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা হচ্ছে আমার কার ভাগ, এটা হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এর ভাগ, ঠিক আছে। তো এটা কি বলেছে, এটা বলেছে যে the self inductance of a coil is a magnetic property by which an EMF is generated in the coil, current flowing through self inductance. তো দেখতে পাচ্ছ একটা ম্যাগনেটিক সার্কিট যার মধ্যে আমার ইএমএফ আছে, ম্যাগনেটিক সার্কিটের মধ্যে ইএমএফ মানে ভোল্ট সাপ্লাই দিচ্ছি, ম্যাগনেটিক সার্কিটে সাপ্লাই দিচ্ছি, তাই এর মধ্যে কি কারেন্ট ফ্লো করছে, মানে ইএমএফ ইনডিউসড হচ্ছে। তো এটা যেহেতু নিজের একটা মানে যে সার্কিটে আমি সাপ্লাই দিচ্ছি সেই সার্কিটেই আমার যেহেতু কারেন্ট ফ্লো করছে, তাই আমার সেলফ ইন্ডাকটেন্স। এবার দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্সটা দেখো, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমার দেখো দুটো, এটা একটা, কিন্তু দুটো সার্কিট আমার কিন্তু একসাথে লাগানো নেই, কিন্তু তবুও যখন আমি এই সার্কিটে মানে বাঁ দিকের সার্কিটে ইএমএফ দিচ্ছি, তারা ম্যাগনেটিক্যালি কানেক্টেড। তো সেটাই বলছে দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স ইজ দ্য ম্যাগনেটিক প্রপার্টি অফ ওয়ান কয়েল টু প্রডিউস অ্যান ইএমএফ ইন এ নিয়ার বাই কয়েল। দেখো এই কয়েলটা when the current in the first coil changes, তার আমি এখানে ফার্স্ট কয়েলে আমি কি কারেন্ট সাপ্লাই দিচ্ছি, সেকেন্ড কয়েলে ইএমএফ প্রডিউসড হচ্ছে, বা সেকেন্ড কয়েলে ইএমএফ প্রডিউসড হওয়ার পরে কি সার্কিটটা ক্লোজ হলে আমি কি কারেন্ট পাচ্ছি। যখন একটা সার্কিটে আমি কারেন্ট ফ্লোর জন্য অন্য একটা সার্কিটে, যখন একটা সার্কিটে কারেন্ট ফ্লোর জন্য অন্য একটা সার্কিটে কি আমি কারেন্ট পাবো, একটা সার্কিটে আমি সাপ্লাই দেওয়ার জন্য অন্য একটা সার্কিটে কারেন্ট পাবো, বা অন্য একটা সার্কিটে ইএমএফ ইনডিউসড হবে, তখন সেই ইন্ডাকটেন্সটাকে আমি কি বলবো, মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এই গেল তোমাদের সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল। এরপর ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে এডি কারেন্ট।
তো এই এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস, এই দুটো লস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস, এই দুটোকে একসাথে বলা হয় কি, এই দুটোকে একসাথে বলা হয় আয়রন লস বা কোর লস। এই আয়রন লস বা কোর লস কি করে, মেশিনারি পার্টে হিট লস হিসাবে পাওয়া যায়। এর ফলে কি আউটপুটটা কমে যায়, এর ফলে কি হয় আউটপুটটা কমে যায়, কারেন্টটাকে আউটপুট হিসেবে পাওয়া যায় না। ঠিক আছে, তো এডি কারেন্ট কি বলেছে দেখো, বলেছে when a metallic body is moved in a magnetic field in such a way that the flux through it changes, as a result current is induced and circulate throughout the volume of the body, then the current is known as eddy current। তো চলো একটা ছবি দেখা যাক। দেখো এইটা হচ্ছে আমার কোরটা, ঠিক আছে, একটা মেটালিক বডি আছে, ধরো এই টোটাল মেটালিক বডি, এবং তার মধ্যে দেখো when a metallic body is moved into a magnetic field in such a way that the flux through it changes, as a result current is induced and circulate throughout the volume of the body, then current is known as eddy current। তাহলে এই ধরো একটা মেটালিক বডি আছে, সেই মেটালিক বডিকে কোথায় আমি একটা ম্যাগনেটিক ফিল্ডে রেখেছি, এবং ম্যাগনেটিক ফিল্ডে যখন রাখবো তখন যদি এই মেটালিক বডিটার ভলিউমটা মানে আয়তনে যদি বেশি বড় হয়, তাহলে যে কারেন্টটা, সেই কারেন্টটা লুপের মতো ফ্লো করবে। দেখো এই কারেন্টটা লুপের মতো ফ্লো করছে, দেখো ছোট একটা চৌকো আছে মানে স্কোয়ার আছে, তারপরে একটা বড় স্কোয়ার, তারপরে একটা, এইগুলো হচ্ছে লুপের আকারে কারেন্টটা ফ্লো করছে। এই কারেন্টটা কিন্তু আমরা আউটপুট হিসেবে পাবো না, এই কারেন্টটা আমার লস হয়ে যাবে, এই কারেন্টটা আমি কখনোই আউটপুট হিসেবে পাবো না, এই কারেন্টটা আমার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। তো এই যে এই লুপটা যদি আমরা তৈরি করতে এই লুপটা যদি আমরা তৈরি হতে না দিই, তাহলে আমরা কি করব, কারেন্ট লসটা কমে যাবে, ইনপুটে আমরা তাহলে কি পাবো, ম্যাক্সিমাম এনার্জি পাবো, লসটা আমার কমে যাবে। সেই জন্য এই রকম আমার টোটাল লুপ না করে আমাদের কি করা হয়, তো এডি কারেন্ট লস তাহলে কি, দ্য পাওয়ার লস ডিউ টু এডি কারেন্ট ইজ কল্ড এডি কারেন্ট লস। তাহলে এই যে লুপগুলো তৈরি হচ্ছে, এই লুপগুলো তৈরি হওয়ার জন্য কারেন্টটা ওই বডির মধ্যে ঘুরতে থাকছে, এবং কারেন্টটা আলটিমেটলি হিট এনার্জির উপরে লস হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের কি করা হয়, দেখো হাউ টু রিডিউস এডি কারেন্ট লস, টু রিডিউস দিস লস দ্য আর্মেচার অফ দ্য কোর ইজ বুইল্ট আপ থিন ল্যামিনেটেড স্ট্রিপ। তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম কোর না মারিয়ে এরকম স্ট্রিপ কোর বানাবো। দেখো এই টোটাল স্ট্রিপটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, 1 2 3 4, এই 4টে পার্ট। দেখো এক্ষেত্রে এবার লুপগুলো কত হয়েছে, দেখো এক্ষেত্রে লুপগুলো সিঙ্গেল লুপ তৈরি হয়েছে, এখানে একটা সিঙ্গেল লুপ, এখানে একটা সিঙ্গেল লুপ, এখানে একটা সিঙ্গেল লুপ, এখানে একটা সিঙ্গেল লুপ। পিঙ্ক কালারের লুপগুলো দেখো সিঙ্গেল লুপ তৈরি হয়েছে, এবং এর ফলে আমার কি হবে, এডি কারেন্ট লসটা কমে যাবে। তার জন্য বলা হয়েছে এডি কারেন্ট লস মিনিমাইজ করার জন্য কি করতে হয়, থিন ল্যামিনেটেড স্ট্রিপের আর্মেচার কোরগুলো তৈরি করা হয়। তো এরকম আরো কিছু আমি ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো এখানে লুপগুলো দেখো থিন স্ট্রিপে আমার ইয়েগুলো ল্যামিনেটেড কোরটা তৈরি করা হয়েছে। এরপরেও আমি ছবি দিয়ে দিয়েছি, দেখতে হবে যে এই ট্রান্সফরমারে দেখো অনেকগুলো থিন স্ট্রিপে ভাগ করে দিয়েছি। আর এই দেখো আর্মেচার, এই মোটরের আর্মেচারটা দেখো থিন স্ট্রিপে তৈরি করা হয়েছে। থিন স্ট্রিপে যদি তৈরি করি তাহলে আমার কি হবে, লুপটা কমে যাবে, এবং লুপ কমে গেলে আমার কি হবে, লুপগুলো কমাতে পারলে আমার কারেন্ট ফ্লোটা ওর মধ্যে কমে যাবে, তাহলে আমার কি এডি কারেন্ট লসটা আমি মিনিমাইজ করতে পারবো। এডি কারেন্ট লস মিনিমাইজ করলে আমরা ইনপুটে সাপ্লাই যেটা দেবো, আউটপুটে আমরা ম্যাক্সিমাম এনার্জিটা পাবো। ঠিক আছে, তো এই গেল তোমাদের এডি কারেন্ট এবং এডি কারেন্ট লস। তাহলে এতটা অবধি তোমাদের ক্লিয়ার, এখানে তোমাদের ম্যাগনেটিক সার্কিটটা কমপ্লিট হলো। এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার, তাহলে এইখানে তোমাদের ম্যাগনেটিক সার্কিটটা কমপ্লিট হলো। এতটা তোমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ না রেসপন্স করো। এতটা তোমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ না রেসপন্স করো। এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ না রেসপন্স করো। তো এবার তোমাদেরকে যেটা বলার ছিল, সেটা বলে দিই তোমাদেরকে, যে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে, তোমরা কি চাও, আমি তোমাদের যে 5 জন অনলাইন আছো, তো তোমাদের কাছে একটা সাজেশন নিতে চাই। তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এখন অবধি, কটা দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ম্যাথের দিয়েছিলাম 3টে, ম্যাথের 3টে অ্যাসাইনমেন্ট ছিল, আর স্ট্রেনথোমেট্রিক্সের 6টা, টোটাল 9টা অ্যাসাইনমেন্ট ছিল। তো অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো কি সমস্ত প্রবলেম সলভ করিয়ে দেবো একটার পর একটা, না অ্যাসাইনমেন্টগুলোর যেগুলো তোমাদের অসুবিধা হয়েছে সেগুলোই সলভ করাবো? তো তোমাদের এগুলো তোমরা একবার বলো যে হ্যাঁ সব সলভ করিয়ে দাও, না
সব সলভ করানো দরকার নেই। তার মধ্যে বলে দিই যে ম্যাথের অ্যাসাইনমেন্ট যেটা ছিল, ম্যাথের যে অ্যাসাইনমেন্ট ছিল টোটালটা ইয়ার সলভ ছিল। ইয়ার সলভ বলতে 2008 থেকে 2019 অবধি যা ম্যাথ এসেছিল, ম্যাট্রিক্স জার্মিনেন্টে যা করেছি, ম্যাট্রিক্স জার্মিনেন্টের ম্যাথগুলো দিয়েছিলাম অ্যাসাইনমেন্টে। নিউমেরিক্যাল ম্যাথডটা ছিল। আর ইয়েতেও কি বলে, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ভেক্টরও ইয়ার সলভ, শুধু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসটা ইয়ার সলভটা দিইনি। তো তোমরা বলো ওই অ্যাসাইনমেন্টগুলো কি তোমাদের বাই ওয়ান সলভ করিয়ে দেবো, না যেগুলো তোমাদের প্রবলেম সেগুলো সলভ করাবো? যার মধ্যে ম্যাট্রিক্স জার্মিনেন্ট আমি করে দিয়েছিলাম যেগুলো তোমাদের প্রবলেম, আর ইয়েটাও করে দিয়েছিলাম নিউমেরিক্যাল মেথডটা। তো তোমরা বলো যে তাহলে কি করব, ওয়ান বাই ওয়ান সলভ করাবো না যেগুলো প্রবলেম সেগুলো সলভ করাবো? এবার তোমাদের রিপ্লাইটা আমি অপেক্ষা করছি, তোমরা যেটা বলবে সেটাই হবে, ঠিক আছে? সেকেন্ড অপশন বলতে কি বলতে চাইছিস? মানে সেকেন্ড অপশন বলতে যেগুলো তোমাদের প্রবলেম সেগুলোই সলভ করাবো? সবাই রেসপন্স কর, যারা যারা অনলাইন আছিস। পায়েল, দিগন্ত, তবব্রত, কস্তুরী, সবগুলোই সলভ করিয়ে দাও। পায়েল ঠিক আছে, তবব্রত, কস্তুরী, প্রীতম তুই একবার ভালো করে ক্লিয়ারলি বল তুই কি বলতে চাইছিস। সবার আমি মতামত নেবো, যেদিকে ভোট যাবে সেদিকে। তাহলে প্রীতম বলছে যে যেগুলো প্রবলেম সেগুলো সলভ করে দাও, পায়েল বলছে সবগুলোই সলভ করে দাও। তাহলে 1-1 ভোট পোলিং হলো। 5 জন আছে, ভোটটা করতে সুবিধাই হবে। যেটা ভোটে জিতবে প্রবলেমগুলো সলভ করাও। আচ্ছা, ম্যাথেরটা সব করিয়ে দাও আর সমের যেগুলো প্রবলেম হয়েছিল সেগুলো করাও। আচ্ছা, ম্যাথের সব করাও আর সমের যেগুলো প্রবলেম হয়েছিল সেগুলো করাও। তাহলে ভোট গিয়ে দাঁড়ালো 2-1, বলা যায় না 2-1.5, এক কথায় 2 আর 1.5। এবার বাকিরা বলো, 2 নয় 3-1.5, এক কথায়। প্রীতম বললো যে সব বল, দিগন্ত বল কি করব ফাইনালি। দিগন্ত বল। প্রীতম বলেছে যে প্রবলেমগুলো সলভ করাও, কস্তুরী বলেছে যে প্রবলেমগুলো সলভ করাও, তহব্রত মাঝামাঝি, ও বলেছে ম্যাথেরগুলো করাও আর সমেরগুলো করিও না, আর পায়েল বলেছে যে সবগুলো করাও। ঠিক আছে, তো এবার দিগন্ত বলছে কি করাবো। অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল, ম্যাথের অ্যাসাইনমেন্টে টোটাল কিন্তু ইয়ার সলভ ছিল, ঠিক আছে? তা তোমরা যেটা বলবে সেটাই হবে। দিগন্ত তোর মেসেজের ওয়েট করছি, তাড়াতাড়ি রেসপন্স কর, অফ করবো, অনেকক্ষণ ভিডিওটা লং হচ্ছে। তারপর আমি ডিসিশন দেবো, তারপর আমাদের ঠিক হবে যে কি করে করাবো না করাবো। তার আগে আমাকে পেনের কালিটা চেঞ্জ করতে হবে, মার্কার পেন চেঞ্জ করতে হবে, যেটা বুঝতে পারছি। দিগন্ত রেসপন্স কর। দিগন্ত ম্যাথটা সবগুলো আর সমের যেগুলো প্রবলেম হবে সেটা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমি ডিসাইড দিয়ে দিলাম যে ম্যাথে তোদেরকে আমি সমস্ত প্রবলেম করিয়ে দেবো, যা যা করিয়েছি। মানে 2008 থেকে 2019 অবধি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যা প্রবলেম এসছে সমস্ত কিছু করিয়ে দেবো, নিউমেরিক্যাল মেথড যা আসছে সমস্ত কিছু করিয়ে দেবো, ভেক্টর যা আসছে সমস্ত কিছু করিয়ে দেবো, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন যা আসছে সমস্ত কিছু করিয়ে দেবো। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস তোদের যেগুলো প্রবলেম আছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার টু অল? এবার এটা হচ্ছে কখন হবে তার আগে তোদের কাছে আমি একটা জিনিস বলে দিই, যে নেক্সট উইক বলতে ধর কালকেই ধরে রাখ, মোস্ট প্রবলি কালকে বা পরশু আমি গ্রুপে জানিয়ে দেবো। আমার কোশ্চেন প্র্যাকটিস, এগুলো তো এক কথায় কোশ্চেন প্র্যাকটিসটা আমার মেন প্রোফাইল হবে। মানে আমার সুমনদের নামে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে কোশ্চেন প্র্যাকটিসটা হবে, যাতে সবাই একটু পায়, ঠিক আছে? কোশ্চেন প্র্যাকটিসটা মেন প্রোফাইল হবে, ঠিক আছে? আর ক্লাসগুলো তোদের এই প্রোফাইলটাই হবে। আর তোদের কি কাজ থাকবে পরের সপ্তাহে, আমি বোর্ডে লিখছি না, আমি নামগুলো বলে দিচ্ছি। পরের যে যতদিন আমি এই কোশ্চেন প্র্যাকটিসটা করাবো, যারা জিলেটের জন্য পড়ছিস তাদের জন্য আমি কিছু ভিডিও ওপেন করে দেবো, তোরা সেই ভিডিওগুলো দেখবি। কি কি ভিডিও দেখবি? ভিডিওগুলো হচ্ছে স্ট্রেন এনার্জি, আমি পড়িয়ে দিচ্ছি, আমার রেকর্ডেড ভিডিও করা আছে। শিয়ার স্ট্রেস, স্ট্রেন এনার্জি, তারপর কি বলে শিয়ার স্ট্রেস, স্ট্রেন এনার্জি, তারপর ওই চ্যাপ্টারটার নাম
হ্যাঁ, স্ট্রেন এনার্জি, টর্সন, তারপর ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস, এই চ্যাপ্টার 4টে তোরা দেখবি, ঠিক আছে? যতদিন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো তোরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের ওই 4টে ভিডিওর আমি লিঙ্ক তোদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোরা একটার পর একটা দেখতে থাকবি। যতদিন আমার এই প্রসেসগুলো চলবে ততদিন অবধি তোরা ওই ভিডিওগুলো দেখে ক্লিয়ার করে নিবি। আমি তার সাথে সাথে তোদের অ্যাসাইনমেন্টটাও দিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা আমি কি বললাম, তোদের কিন্তু ছুটি নয়, মনে রাখবি ক্লাস যেমন ছিল তেমনই হবে। তোদের এই যে কোশ্চেন প্র্যাকটিসের প্রোগ্রামটা কী কী বার হবে তাও বলে দিচ্ছি। কালকে যদি মার্কার পেন আমি জোগাড় করে নিতে পারছি তো কাল থেকেই হবে, যদি কালকে মার্কার পেন জোগাড় করতে না পারছি তাহলে সোমবার থেকে হবে। তাহলে দিনগুলো হচ্ছে সোম, বুধ, শুক্র, শনি, রবি। সোম, বুধ, শুক্র, শনি, রবি, মঙ্গল আর বৃহস্পতিবার। এই কদিন সকাল 9টা থেকে তোদের কোশ্চেন প্র্যাকটিস হবে। কটা থেকে? সকাল 9টা থেকে তোদের কোশ্চেন প্র্যাকটিস হবে। কোথায় হবে? আমার মেন প্রোফাইলে হবে, ঠিক আছে? সোম, বুধ, শুক্র, শনি, রবি কোশ্চেন প্র্যাকটিস হবে। কোথায় হবে? আমার মেন প্রোফাইলে কোশ্চেন প্র্যাকটিস হবে। স্টার্ট করবো কি দিয়ে? স্টার্ট করবো অঙ্ক দিয়ে। একদিন করে অঙ্ক হবে, একদিন করে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস হবে, একদিন করে অঙ্ক হবে, একদিন করে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস হবে, মাথায় রাখবি। বা অঙ্ক একটা পোর্শন শেষ করার পর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস একটা চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? তো মাথায় রাখিস এইভাবে হবে। তাহলে সোম, বুধ, শুক্র, শনি, রবি কোশ্চেন প্র্যাকটিস হবে। কোথায়? আমার মেন প্রোফাইলে হবে। আর তার মাঝখানে তোদের কাজ কি থাকবে? তব্য তো করে নিচ্ছিস, তব্য তো বাদ। পায়েল, দিগন্ত, কস্তুরী, প্রীতম 4জন অনলাইন এসেছিস, 4জনের কাজ হবে যে আমি তোদেরকে কি কি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আর এক্সট্রা পোর্শন বলতে কি শিয়ার স্ট্রেস, টর্শন, স্ট্রেন এনার্জি, ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস, এই 4টে চ্যাপ্টার খুলে দেবো। 4টে চ্যাপ্টার ভিডিওগুলো খুলে দেবো, আমি গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেবো, তোরা এই 4টে চ্যাপ্টার দেখবি। নেক্সট মাসটা তোদের এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের এই 4টে চ্যাপ্টার দেখবি, আর সমস্ত অ্যাসাইনমেন্টের ডাউট ক্লিয়ার হয়ে যাবে উইদিন নেক্সট মান্থ বলতে কি জুন মাসের মধ্যে। তাহলে ক্লিয়ার? নেক্সট মান্থের মধ্যে তোদের আমি ম্যাথের আর মোস্ট প্রবলি যদি পারি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসেরও ইয়ার সলভ করিয়ে দেবো। যতটা অবধি পড়িয়েছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস তো ফুল পড়িয়ে দিচ্ছি, তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস ফুল করিয়ে দেবো। ম্যাথের যতটা অবধি পড়িয়েছি ম্যাথের ইয়ার সলভ করিয়ে দেবো, ঠিক আছে? সবাই সন্তুষ্ট? সবাই ক্লিয়ার? স্যাটিসফাইড যদি হও তাহলে স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড যদি হও নট স্যাটিসফাইড রিপ্লাই দাও উইথ সাজেশন, ওকে? রেসপন্স করো। যদি স্যাটিসফাইড হও তাহলে স্যাটিসফাইড, আই এম অ্যাগ্রিড। যদি স্যাটিসফাইড না হও নট স্যাটিসফাইড, আই হ্যাভ দ্য ফলোয়িং সাজেশন দিয়ে মেসেজ আজকের ভিডিওটা শেষ করো। বাকিরা বলো স্যাটিসফাইড অর নট স্যাটিসফাইড। ও যদি নট স্যাটিসফাইড হয় প্লিজ গিভ ইউর সাজেশন। তাড়াতাড়ি ভিডিও লং হচ্ছে, ফিনিশ করবো, 1 ঘন্টা হতে চললো। তাড়াতাড়ি রেসপন্স বাকিরা। স্যাটিসফাইড, ওকে ফাইন। ইয়ো সাইন, ঠিক আছে। পায়েল, তৌব্রত, প্রীতম তাড়াতাড়ি করে। দিগন্ত আর কস্তুরী রেসপন্স করে দাও। ভিডিওটা অফ করবো এবার, তাড়াতাড়ি করে। আজকে কালিটার জন্য প্রবলেম হলো, যদিও অঙ্ক বুঝতে তোমাদের প্রবলেম হবে না কারণ পিডিএফটা রেডি করা ছিল। ওকে চলো, ঠিক আছে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, বি সেফ ফ্রম করোনা, বাড়িতে থাকো, স্টে সেফ, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।